This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা মানে পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেল তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের সামনে নিয়ে আসি, যার চুলচেরা বিশ্লেষণও থাকে। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর, বিগ ওয়ালে দেখাই পাঁচ কথার প্রধান দুটো ইস্যু। প্রথম ইস্যু অসুস্থ রোগী ভেন্টিলেশনে, দেখাবো বিস্তারিত। ইস্যু ২ স্কুলের কঙ্কাল দেখিয়ে পিটিশন পর্ষদের, দেখাবো আপনাদের, জানাবো আপনাদের বিস্তারিত পাঁচ কথায়। আপাতত স্বস্তি, ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি, টিচাররাও মাইনে পাবেন যথা সময়। এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। কে পেল স্বস্তি? জান গিয়ে জিজ্ঞেস করুন মাস্টার সাহেব দিদিমণিরা সত্যিকারের স্বস্তি পেল? কোনো রকম স্বস্তি এটা নয়, কারণ 31শে ডিসেম্বর পর্যন্ত আমি আমার প্রিয় স্কুলে যেতে পারবো, আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে যেতে পারবো। তারপরে আমি তাহলে কি করব? যেমন করে একটা গুরুতর অসুস্থ রোগীকে ভেন্টিলেশনে ঢুকিয়ে কয়েকদিনের জন্য বাঁচিয়ে রাখা হয়, সেই রকম অবস্থা আমাদের। এই 8 মাসের বেতন নিয়ে আমরা খুশি থাকবো? এইসব ছোটখাটোতে আমরা খুশি নই। ডুবন্ত একজন হয়তো সাঁতারু, সে একটু কিছুক্ষণের জন্য উঠে দাঁড়াতে পারলো, তার বেশি নয়। শিক্ষকদের জন্য 9 মাসের স্বস্তি, কিন্তু সত্যিই কি স্বস্তি? সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ আসার পর এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাজ্য সরকার বলছে যে বেতন পাবেন তাই স্বস্তি, কিন্তু শিক্ষকরা তা মানতে নারাজ। শিক্ষাকর্মীরা তো স্কুলেও ফিরতে পারবেন না, আর অযোগ্য শিক্ষকদের কি হবে? দেখুন বিস্তারিত রিপোর্ট। 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের নির্দেশে এক নিমেষে সরকারি চাকরি হারিয়ে ফেলেছিলেন 25,572 জন শিক্ষক শিক্ষাকর্মী। শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সোমা দাসের চাকরি বহাল রাখে শীর্ষ আদালত। এপ্রিল 2025 মধ্যশিক্ষা পর্ষদের আবেদন শুনে সুপ্রিম কোর্টের যা নির্দেশ, তার নির্যাস এই রকম। 2016 সালের এসএসসি নিয়োগের প্যানেল বাতিলি। 3রা এপ্রিলের রায়ে বিন্দুমাত্র কোনো পরিবর্তন করেনি সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ পরীক্ষার জন্য সময়সীমা বাড়ানোর দাবি করেছিলেন পর্ষদের আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশ 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সারতে হবে। 31শে মের মধ্যে বিজ্ঞাপন দিয়ে আদালতে হলফনামা জমা করতে হবে। সময়সীমা পেরিয়ে গেলে জরিমানার মুখে পড়বে রাজ্য সরকার, এসএসসি। ততদিন অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। স্কুলে যেতে পারবেন 16,084 জন শিক্ষক শিক্ষিকা। অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকদের বেতন ডিসেম্বর পর্যন্ত নিশ্চিত, অর্থাৎ মাত্র 9 মাসের অক্সিজেন। স্কুলেও যেতে হবে, আবার পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে। পাশ করলে তবেই চাকরি থাকবে, না হলে নয়। এই নির্দেশে মোটেই সন্তুষ্ট নন শিক্ষক শিক্ষিকারা। খুব একটা খুশি নই। প্রত্যেকের মুখের দিকে তাকান, অবস্থা দেখবেন এই যন্ত্রণার কি মূল্য দেবেন। এই 8 মাসের বেতন নিয়ে আমরা খুশি থাকবো? স্বস্তিটা সাময়িক, আমাদের কিন্তু প্রত্যেকটা রাত কিন্তু এইভাবেই দুশ্চিন্তার মধ্যেই কাটবে যে এরপর আমাদের কি, তারপর আমাদের করণীয় কি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু আমরা এই রায়ে কোনো স্বস্তি এখনো পর্যন্ত পাচ্ছি না। আলটিমেটলি এখানে আমাদেরকে আবার পরীক্ষায় বসার কথাই বলা হয়েছে, যেটা আমরা একদমই চাই না। অলরেডি আমরা পরীক্ষায় পাশ করে আমরা যোগ্যতার ভিত্তিতেই আমরা এই চাকরিটা পেয়েছিলাম। একবার যোগ্য হয়ে চাকরি পাওয়া, তারপর আবার চাকরি থাকার জন্য আবার পরীক্ষা দিয়ে সেই চাকরিতে পুনর্বহাল থাকা, তখন এইটা তো মানে সত্যি এটা তো মেনে নেওয়া যায় না। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারীরা এই অক্সিজেনটুকুও পাবেন না। স্কুলে যেতে পারবেন না শিক্ষাকর্মীরা, তাদের বেতনও বন্ধ। শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি বেশি, তাই স্কুলে ফেরত নয় বলেছে শীর্ষ আদালত। চিহ্নিত অযোগ্য না হলে শিক্ষাকর্মীরা পরীক্ষায় বসতে পারবেন। একই জায়গায় উনি 2 রকম মনোভাব পোষণ করলেন, কারণ মাস্টারদের সাময়িক স্বস্তি দিলেও আমাদের আদারাই রেখে দিলেন। আমরা যোগ্য শিক্ষাকর্মী, আমাদের প্রতি যে এরকম অন্যায় রায় দিবে, এটা কখনোই মেনে নিতে পারছি না। সম্পূর্ণ একটা দ্বিচারিতা এবং রায়টা মেনে নেওয়া যাচ্ছে না। এবং যারা চিহ্নিত অযোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মী, তাদের একটুও রেহাই দেয়নি সুপ্রিম কোর্ট। 12% হারে সুদ সমেত বেতন ফেরাতেই হবে চিহ্নিত যোগ্য অযোগ্যদের। চিহ্নিত অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা 6,276। 6 সপ্তাহের মধ্যে হাইকোর্ট বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল। বেতন ফেরানোর দায়িত্ব জেলা শাসকদের দিয়েছিল হাইকোর্ট। যেহেতু হাইকোর্টের রায় বলবৎ, সেহেতু বেতন ফেরানোর জন্য বাকি আর 4 সপ্তাহ। ইতিমধ্যেই হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। অযোগ্যদের বেতন ফেরানোর প্রক্রিয়া শুরুই হয়নি, এই দাবি করে মামলা দায়ের করেছেন সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানি। রাজ্যকে কি কড়া নির্দেশ দেবে হাইকোর্ট?
জ্যোতির্ময়, সুমন ও শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা। মধ্যশিক্ষা পর্ষদ যে আবেদন করেছিল তাতে মুখ্য বিষয় কি ছিল? যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টের সামনে পেশ করা হয়নি, আবেদনে ঢাল করা হয়েছিল স্কুল পড়ুয়াদের। স্কুল কিভাবে চলবে সেই সমস্যার কথাই পর্ষদ সুপ্রিম কোর্টে তুলে ধরে। শীর্ষ আদালতও জানিয়েছে যে স্রেফ পড়ুয়াদের কথা মাথায় রেখে আজকের এই সিদ্ধান্ত, মানে স্কুলের কঙ্কাল দেখিয়ে দিল পর্ষদ। চাকরি বাতিলের জেরে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এটাও জানতে চাইব, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারো নেই। শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। অনেকে খাতা দেখছেন, তারা খাতা দেখতে পাচ্ছে না। সুপ্রিম কোর্টে করা আবেদনেও স্কুল ছাত্রদের ঢাল করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল চলবে না এই যুক্তিতে অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকদের চাকরিতে রেখে দেওয়া সওয়াল করে পর্ষদ। সেই আবেদনেই বৃহস্পতিবার সাড়া দিল সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বর পর্যন্ত এই শিক্ষকরা স্কুলে যেতে পারবেন বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পড়ুয়াদের জন্য এই সিদ্ধান্ত, বলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। শুধুমাত্র ছাত্রছাত্রীদের স্বার্থে যারা এখনো পর্যন্ত চিহ্নিত হননি যে সমস্ত শিক্ষকরা তারা স্কুলে যাবেন, তারা শুধুমাত্র এই শিক্ষাবর্ষে যাবেন। পড়ুয়াদের ঢাল করতে গিয়ে রাজ্যের স্কুলের বেআব্রু দশাই তুলে ধরে মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে করা আবেদনে 16টি স্কুলের দুর্দশার উদাহরণ হিসেবে তুলে ধরেছে পর্ষদ। পিটিশনে মধ্যশিক্ষা পর্ষদ লিখেছে, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের নীতি অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাত 30:1 হওয়া উচিত। এই মুহূর্তে রাজ্যে ছাত্র শিক্ষকের অনুপাত 52:1। সুপ্রিম রায়ের পর ছাত্র শিক্ষক অনুপাত হবে 58:1। 3রা এপ্রিলের রায়ের পরই স্কুলে যাওয়া বন্ধ করে দেন চাকরিহারা সিংহভাগ শিক্ষক শিক্ষিকাই। জেলায় জেলায় বিভিন্ন স্কুলের কঙ্কালসার ছবি তুলে ধরেছে TV9 বাংলা। পর্ষদের দেওয়া তালিকায় ছিল জলপাইগুড়ির বানারহাট উচ্চ বিদ্যালয়। চাকরিহারা তালিকায় 11 জন শিক্ষক। অঙ্ক, রসায়ন, অর্থনীতির কোনো শিক্ষকই নেই। বৃহস্পতিবারের সুপ্রিম নির্দেশে আপাতত সুরাহা। স্কুলের 5 থেকে 12 পর্যন্ত বিভিন্ন ক্লাসে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক বিভাগের পঠন পাঠন নিয়ে আমাদের একটা একটা বিভৎস সমস্যার মুখোমুখি আমরা পড়েছিলাম। বুঝে উঠতে পারছিলাম না কি করে সামাল দেওয়া যাবে এত শিক্ষকের অভাব। এই অবস্থা আগে জানত না শিক্ষা দপ্তর। পর্ষদের আবেদনের ঢঙে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের নীতির কথা এতদিনে মনে পড়ল পর্ষদের? শিক্ষা দপ্তর কি এই শোচনীয় পরিস্থিতির কথা জানে না? একে নিয়োগ নেই, তার উপরে উচ্চশ্রী বদলিতে দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে গ্রামের স্কুলের টিচার্স রুম প্রায় খালি হওয়ার জোগাড়। কড়া রায় না এলে এই ঘুমটাও কি ভাঙত? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তবে কি অগ্নি পরীক্ষায় বসতেই হচ্ছে শিক্ষকদের? আর কোনো পথ কি খোলা নেই? যোগ্যদের তালিকা জমা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, তার কি হলো? এসএসসি কি রিভিউ পিটিশন করবে না? রিভিউ পিটিশনই শেষ ভরসা রাজ্যের। দ্রুত এসএসসি রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে সুপ্রিম কোর্টে। সেখানে কি স্বস্তি আসে, নাকি ডিসেম্বর পর্যন্তই আপাত স্বস্তি ভরসা? আমরা আইনি পথে যেটা যেটা করার সেটা সবটাই করব। এটা তো আজকে বোর্ড, আমাদের বোর্ড মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ, তাদের একটা আপৎকালীন আবেদন ছিল। সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছেন। এরপরও যা যা ধাপ আছে তাতে আমি বললামই, তার পুরোটা আমরা কমপ্লাই করার আমরা করতে বদ্ধপরিকর। এরপর তো অবশ্যই রাজ্য সরকার রিভিউ পিটিশনে যাবে এবং সেখানে চাইবো যে যোগ্যদের যেইভাবে কোর্ট চাইবে সেইভাবে লিস্ট দিয়ে তাদেরকে এই যে মানসিক যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক চিরতরে। তারা যাতে সসম্মানে তাদের চাকরিতে পুনর্বহাল থাকতে পারে। যোগ্যদের তো প্রপার লিস্ট দেওয়া হয়নি, যেটা ওনারা বলেছেন 21 তারিখে দেবেন। আমরা সেদিকে তাকিয়ে আছি কতটা যোগ্যের লিস্ট যথাযথ দেন এবং সার্টিফাইড করে দেন যে এরাই যোগ্য ক্যান্ডিডেট। সেটা আশা করি আমাদের রিভিউ পিটিশনে কিছুটা হলেও স্বস্তি দেবে। আমরা যারা নাম্বার পেয়েছি, আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ হয়নি, তাহলে আমাদের পরীক্ষা নেওয়াটা কি ইল্লিগাল নয়? আমাদের উপর কি অবিচার নয়? সেটা আমরা সেই দাবি রাখবো রিভিউতে। এবার নন্দীগ্রামে যাব।
রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। দুষ্কৃতীদের ডাম্পারের ধাক্কায় পুলিশের গাড়ি চালকের মৃত্যু। দফায় দফায় উত্তপ্ত নন্দীগ্রাম। পুলিশের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার অভিযোগ, মৃতদেহ ময়নাতদন্তে নিয়ে যেতে বাধা। পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি বিক্ষোভকারীদের। নন্দীগ্রামে পুলিশের গাড়িতে হামলা। ঘটনায় 2 পুলিশ কর্মী ও তার গাড়ি চালক গুরুতর আহত হন। 3 জনকে রেয়াপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে গাড়ি চালককে বাঁচানো সম্ভব হয়নি। ষাঁড় চুরি রুখতে গিয়ে পুলিশ হামলার মুখে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। ষাঁড়টা চুরি করতে এসে পুলিশ আটকাতে গেল, পুলিশ আটকাতে গিয়ে ড্রাইভার মারা গেল। সেই বডিটাকে আকপাক করে গুছিয়ে নিয়ে বডিটাকে দাহ করে দেওয়ার জন্য পুলিশ সহযোগিতা করতেছে। কেন না, আসামি যারা আছে তাদেরও আটকাতে চাইছে, পুলিশ সহযোগিতায় আছে, আর ডাক্তারও তার সঙ্গে সহযোগিতা করতেছে। বুধবার রাতে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। অভিযোগ, ভোর রাতে এলাকার শিব মন্দিরের সামনে থাকা ষাঁড় চুরি করছিল দুষ্কৃতীরা। সেই সময় এলাকায় টহলরত পুলিশের ভ্যান পৌঁছে যায় ঘটনাস্থলে। তখনই গাড়ি থেকে পুলিশ কর্মীরা ও চালক নেমে পড়েন। অভিযোগ, সেই সময় পুলিশের গাড়ি চালককে পিষে দিয়ে পালিয়ে যায় ডাম্পার। ওর ঘাড়েই মারে, এখানে পড়ে যায়। বলছে সিভিক ছিল এবং কনস্টেবল 3 জন ছিল, ওরা সেই মুহূর্তে ছুটে পালিয়ে যায়। তারপরে ওরা ফাঁকা গ্রাউন্ড পেয়েছে, গাড়িকে ধাক্কা দিয়ে ভেঙে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। সব রাজনীতি চক্র দায়ী আছে এর মধ্যে সব। এটা আমরা ধরতে পারিনি, লোকাল কারা আছে চিহ্নিত করতে পারিনি আমরা। এলাকায় থাকে তারা মুখোশ পরে থাকে। এলাকায় আগেও গরু চুরির ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনকে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। গাড়ি অ্যাক্সিডেন্ট বলে পুলিশরা বলছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওটা কোনো মতে গাড়ি অ্যাক্সিডেন্ট নয়, ওনারে ভজালি দিয়ে কোপ করা হয়েছে। পুলিশ থাকা সত্ত্বে কি করে এটা হতে পারে? ধরো একটা পুলিশ তো আছে, পুলিশের গাড়িতে পুলিশ না নেবে কি করে ড্রাইভারটা কিভাবে মারা যেতে পারে? এই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে। ধামা চাপা দেওয়ার জন্য এই চটিচাটা রাজ্য সরকার চুরি করা রাজ্য সরকারের আন্ডারে আমরা কোনোভাবে পোস্টমর্টম করতে দেব না। পুলিশের গাড়ি চালকের মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লিখেছেন, গরু চুরিতে বাধা দিতে গিয়েই নৃশংসভাবে খুন হতে হলো পুলিশের গাড়ি চালককে। সাধারণ মানুষকে তো রাজ্য ছাড়া হতেই হবে। বেলা বাড়তেই উত্তেজনার পারদ চড়তে থাকে। রেয়াপাড়ার হাসপাতালে পুলিশের উপর চড়াও হন স্থানীয় বাসিন্দারা। তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। মৃতদেহ সেনা হাসপাতালে ময়নাতদন্ত। দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত মৃতদেহ সংরক্ষণ। মৃতের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে নন্দীগ্রাম চণ্ডীপুর রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি নেতা প্রলয় পাল, অঞ্জন ভারতী সহ বিজেপি নেতাকর্মীরা। সেই অবরোধে সামিল হন এলাকাবাসীও। বডি পোস্টমর্টম হয়ে আসবে, কিন্তু অপরাধী না ধরা পড়া পর্যন্ত, ওই জঙ্গিবাদ মৌলবাদ ধরা পড়া না পর্যন্ত বডি কিন্তু থাকবে সুরক্ষিত। ঘটনাস্থলে যান নন্দীগ্রাম থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আইসির সঙ্গে বচসা বাঁধে বিজেপি নেতাকর্মীদের। শেষমেশ বিজেপি নেতৃত্ব স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে নেন আইসি। ইনকোয়েস্ট হবে, পোস্টমর্টম হবে, যেটা আপনার মানে যেটা লিগ্যাল প্রসেস যেটা আছে সেই লিগ্যাল অ্যাঙ্গেল এক্সপ্লোর করেই সমস্ত কিছু করা হবে। ওই গাড়িটা কি কোনো খোঁজ পাওয়া যাবে? ওটা এখনই ইনভেস্টিগেশনের পার্ট আছে, এখনই ওটা আমি ওপেনলি বলাটা ঠিক হবে না। নন্দীগ্রাম চণ্ডীপুর রেয়াপাড়া যে পদবরোধ হয়েছিল সেটাও উঠলো। তার পাশাপাশি নন্দীগ্রাম রেয়াপাড়া হাসপাতাল থেকে দেহকে ইতিমধ্যেই তার তত্ত্বাবধানে এখান থেকে পাঠানো হচ্ছে তমলুক মেডিকেল কলেজে, আর সেখানেই ময়নাতদন্ত হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছেন। সম্প্রতি নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা ঘটেছে সেখানেও পুলিশের ওপর হামলা হয়েছে। জ্বালানো হয়েছে গাড়ি, ভাঙচুর করে পুলিশ কর্মীদের মারধরও করা হয়েছে। শুধু মুর্শিদাবাদ নয়, মালদা, ভাঙড় সহ একাধিক জায়গায় বারংবার একই রকম ঘটনা ঘটেছে। রক্ষকে যদি আক্রান্ত হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন স্থানীয়দের। নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বল ভেবে খেলতে গিয়ে হাতে নিয়েছিল বোমা। কালিয়াচকে বিস্ফোরণে জখম 2 শিশু, আহত অবস্থায় 2 জনেই শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে এদিন 5 শিশু পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়েছিল, সেখানেই বল ভেবে খেলতে গিয়ে হাতে নিয়েছিল বোমা এবং তারপরেই এই বিপত্তি। শুভতোষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। শুভতোষ, শিশুরা কেমন আছে, কি ঘটেছিল ঠিক? দেখো, টোটাল শিশু আহত হয়েছে মোট 5 জন। কারণ ঘটনা হচ্ছে যে একটা পরিত্যক্ত বাড়ি, সেটা তোমার কালিয়াচকের বীরনগর 2 গ্রাম পঞ্চায়েতের এলাকা, এবং সেখানে 5টা শিশু খেলতে যায় এবং খেলতে গিয়ে একটা বল দেখে বল ভেবে তারা সেটাকে যখন ছুটতে যায় তখনই সেটা বিস্ফোরণ হয় এবং ইতিমধ্যেই 5 জন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে 2 জন গুরুতর অবস্থায় রয়েছে এবং তাদেরকে শ্রীরামপুর হাসপাতাল এবং সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ওদের দুজনেরই বেশ বিভিন্ন জায়গা, শরীরে বিভিন্ন জায়গা ঝলসে গেছে, স্প্লিন্টার ঢুকে রয়েছে
শরীরের বিভিন্ন জায়গায়, মাথা থেকে শুরু করে বুকে, পিঠে, বিভিন্ন জায়গায়, এবং দুজনের বিভিন্ন অংশে ঝলসেও গেছে। ফলে দুজনকে এখন শ্রীরামপুর যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। বাকি জনেরও চিকিৎসা চলছে। বাকি 3 জন যদিও সেখানে আঘাত পায়নি, কিন্তু বড় আঘাত নেই, ছোট আঘাত আছে। কিন্তু বোমা বিস্ফোরণের সময় তারাও প্রায় অচৈতন্য হয়ে পড়ে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। এখন পরিস্থিতি পুরো গ্রাম জুড়ে এখন পুলিশ ঘিরে রেখে দিয়েছে, ফিতে দিয়ে এলাকা মানে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি আরো বুঝতে পারছি, নজর রাখো সুবোধ, আপাতত ধন্যবাদ। দুষ্কৃতী তাণ্ডবের সময় কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়েছিলেন দিগড়ি গ্রামের পাল পরিবার। প্রাণটুকুই বেঁচেছে। ফাঁকা বাড়িতে সব সম্বল লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। মেয়েদের বিয়ের জন্য রাখা ছিল 10 ভরি সোনার গয়না থেকে টাকা, সব খুইয়ে নিঃস্ব পাল দম্পতি। ঘর লণ্ডভণ্ড, এমনকি বাড়ি জ্বালানোরও চেষ্টা হয়েছিল। প্রাণ ভয়ে এলাকা ছাড়তে চান গোটা পরিবার। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, মেজো মেয়ে এবং ছোট মেয়ের বিয়ের জন্য 10 ভরি সোনা রাখা ছিল বাড়িতে, রাখা ছিল টাকা পয়সাও। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত যে তাণ্ডবলীলা চলেছে তা এই দিগড়ি গ্রামের একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। যেমন করা হচ্ছে এই বাড়ি, যে বাড়ি থেকে মেয়েদের বিয়ের জন্য জমানো 10 ভরি সোনা লুট করা হয়েছে। রীতিমতো ভেঙে পড়েছে এই পরিবারের সদস্যরা। সব লুট করে নিয়ে গেছে, সব নিয়ে গেছে। টাকা ছিল মেয়ের বিয়ের খরচা করবো, তাই ওই টাকাও নিয়ে পালিয়েছে। কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আপনারা বাঁচলেন কিভাবে? ওই পেছন দিক দিয়ে পালিয়ে গেছিলাম, নিয়ে বেঁচেছি। বিএসএফের পুলিশকে ফোন করছি, ফোন ধরছে না। খুব দরকার নাকি, খুব দরকার নাকি এই বলছে। দিয়ে বিএসএফ এলো, 9টা থেকে 4টা পর্যন্ত তাণ্ডব করেছে। আপনার যদি মেয়েদের নিয়ে না পালাতে পারতেন তাহলে কি করো? আমাদেরকে কেরোসিন ঢালিয়ে পুড়িয়ে মেরে ফেলে, পেট্রোল দিয়েছিল, ডিজেল দিয়েছিল, বম দিয়েছিল, না তো মেরে ফেলে দিত। পেছন দিক দিয়ে না পালালে বাঁচতাম না। পাঁচির টপকে জঙ্গল টঙ্গল দিয়ে, ওইখানে বড় বড় জঙ্গল দিয়ে পার হয়ে গেছি। পুরো বাড়ি কি লুটপাট করা হয়েছে? পুরো বাড়ি, কোনো কিচ্ছু নয়। আমাদের জল খাবো যে তা নয়, পায়খানার কলগুলোকে, খাবারের জলগুলোকে কিচ্ছু রাখিনি, সবকে ভেঙেছে। চাল ডাল পর্যন্ত রাখিনি, কিচ্ছু রাখিনি। মেয়েগুলো কোথায় এখন নিরাপদ? এখন মেয়েগুলোকে আমি আমার ভাইদের মেয়ের বাড়িতে রেখে এসেছি, বড় মেয়ের বাড়িতে। দেখা যাচ্ছে যে কতটা আতঙ্কিত হয়ে রয়ে গিয়েছে। এবং সেই বাড়ি ঘরের ছবি আমি দেখাতে বলবো অর্ঘ্যকে, যে প্রতিটি বাড়ির কিন্তু এই ঘরের বাড়ির কিন্তু এই ছবি কিভাবে ভাঙচুর করা হয়েছে। এখানেও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে, যেটা আমরা গত দুদিনে বেদবোনায় দেখেছি, জাফরাবাদে দেখেছি, যে গ্যাসের সিলিন্ডারের পাইপ খুলে তারপর আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা। এই বাড়িতেও কিন্তু সেই একই উপায় নিয়েছিল দুষ্কৃতীরা। যেভাবে তাণ্ডবলীলা চলেছে, এবং দেখা যাচ্ছে বইপত্র, নথিপত্র, কাগজ কিছুই নেই, সব ছিঁড়ে ফেলা হয়েছে, লুটপাট চালানো হয়েছে গোটা ঘর জুড়ে। সোনার গয়না রাখা ছিল, সেই সোনার গয়না পর্যন্ত এই কৌটো থেকে লুটপাট করে সেই কৌটো রেখে দিয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা। লক খুলেছে, লক খুলে ভেঙেছে, ভেতর থেকে সোনার গয়না নিয়েছে, তারপর নিয়ে টাকা পয়সা নিয়েছে, তারপর লুট করে পালিয়েছে। এখনও 1-2 গয়না পেলেও পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আরও একটি ঘরের ছবি। এই একের পর এক ড্রেসিং টেবিল ভাঙা হয়েছে, একের পর এক গয়না লুটপাট করা হয়েছে, টাকা পয়সা নেওয়া হয়েছে। বিভিন্ন ঘর, একটা ঘরও ছাড়া হয়নি। আলমারি কিভাবে ভাঙা হয়েছে, আলমারির ভাঙা যে লোহার শাবল বা লোহা যদি ভাঙা হয়েছে, তার এই হচ্ছে তার প্রমাণ। কিভাবে এদিকে খোঁচানো হয়েছে এবং ভাঙা হয়েছে। লুটের পেছনে কারা রয়েছে পাড়ার প্রত্যেকটা মানুষ জানে। পুলিশই নিষ্ক্রিয় ছিল, পুলিশকে বারবার করে ফোন করা হয়েছে, পুলিশ আসেনি। সেই মানুষগুলো আজকে বেঁচে রয়েছে, তাদের দাবি শুধুমাত্র বিএসএফ ছিল বলে। আতঙ্ক এবং বিষণ্ণতায় ভরে রয়েছে এই দিগড়ি গ্রামের প্রায় প্রতিটি পরিবার। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, দিগড়ি, শামশেরগঞ্জ।